আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে, দুইটা ক্লাস নিয়েছিলাম আজকে, ওই ধারাবাহিকতায় তৃতীয় ক্লাস, তাই না? আপনাদের লেকচার প্ল্যান অনুযায়ী আজকে হচ্ছে লেকচার 3 নিয়ে আমরা আলোচনা করব। হুম, লেকচার 3। স্যার, আমাদের লেকচার 1 2 নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমরা কি করব? অবশ্যই অবশ্যই, যে কোনো প্রশ্ন আপনারা করবেন, এখনই করেন। স্যার, আমার কোশ্চেন ছিল স্যার, ওই যে আমরা যে জনপদ পড়ছি না স্যার, ওইটাতে যে হুম। ছিল বাংলাদেশের ভেতরে 10টা জনপদ ছিল, জি জি। কিন্তু স্যার আমরা লিখছি 11টা বঙ্গ জনপদ স্যার, দুইবার লিখছি স্যার, এটার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে আপনাদেরকে জিনিসটাকে স্পেসিফিক করার জন্য, স্পেসিফাই করার জন্য। কিভাবে স্পেসিফাই করার জন্য? আমি যদি ওই সময় বলতাম যে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এগুলি বঙ্গ জনপদে, তখন আপনাদের বুঝতে প্রবলেম হইতো। হুম, সেই জন্য আমরা প্রথমে এমনি কি স্যার? স্ট্রাকচার অনুযায়ী গাইছি, এরপরে ওই বাকি তো অংশটা বঙ্গের সাথে জুড়ে দিছি, বুঝতে পারছেন? অ্যাড করে দিছি আর কি। স্যার, অপশনে যদি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত এরিয়ার মধ্যে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা থাকে, তখন ওইটাও স্যার ইনক্লুডেড না? অবশ্যই অবশ্যই ইনক্লুডেড, অবশ্যই ইনক্লুডেড। থ্যাংক ইউ। আচ্ছা। ওকে, আমরা লেকচার 3-তে যাব। লেকচার 3 খুব বড় একটা টপিক, হ্যাঁ, আমাদের খুবই বড় একটা টপিক। তো আমরা এই টপিকটাকে মানে হচ্ছে খুব সহজে এক্সপ্লেন করার জন্য কয়েকটা অংশে ভাগ করব। তো আপনারা লেকচার 3 লিখে একটা হেডলাইন দিবেন খাতায়, হ্যাঁ। লেকচার 3, এই লেকচারে দুইটা জিনিস আমরা আলোচনা করব। একটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলন। এই টপিক লেকচারের নাম হচ্ছে এইটা। আর আমরা লেকচারের টপিকগুলো একটু লিখে নিব। আমরা আজকে ধারাবাহিকভাবে যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব, সেই টপিকস গুলো লিখে নিবেন। প্রথম যে টপিকসটা, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্ব 1। পর্ব 1। 2 নাম্বার যে টপিকটা, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্ব 2। আমাদের তৃতীয় টপিকটা হচ্ছে ব্রিটিশ বিরোধী চুক্তি ও সংগঠন। আমাদের আলোচনার চতুর্থ টপিকটা হবে ভাষা আন্দোলন। পঞ্চম টপিকটা হবে ভাষা আন্দোলন সম্পর্কিত সাহিত্যকর্ম। এবং সর্বশেষ টপিকটা হবে যুক্তফ্রন্ট সরকার। যুক্তফ্রন্ট সরকার। এই তো, টপিকগুলো লিখে নেন। এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। এই লেকচার থেকে প্রিলিতে 2 নাম্বার আসে, মিনিমাম 2, আরো বেশি আসতে পারে। মিনিমাম 2 নাম্বার আসবে প্রিলিতে। এটা মাথায় নিয়ে লেকচারটা কমপ্লিট করতে হবে, হ্যাঁ। এই লেকচারটার দুইটা অংশ। এই এতটুকু হচ্ছে একটা অংশ, এখান থেকে 1 নাম্বার আসবে, মানে সব সময় আসে আর কি। আর এইখান থেকে এইটা হচ্ছে আরেকটা অংশ, এখান থেকে প্রিলিতে 1 নাম্বার আসে। টোটাল পুরা লেকচার থেকে 2 নাম্বার আসে। এই তো, টপিকস গুলো লিখে নেন, এরপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। লিখছি স্যার। লিখেছেন না? থ্যাংক ইউ। তো আমরা ধারাবাহিক আলোচনায় চলে যাই, কি বলেন? যাব? স্যার টেক্সট গুলো একটু ব্লার হয়ে গেছে। এই তো, মানে আজকে একটু নেটওয়ার্ক স্যার একটু ডিস্টার্ব করতেছে, ওই সকালবেলা থেকেই, সকালের ক্লাস থেকেই। তো একটু কোঅপারেট করেন, একটু ওয়েট করবেন আর কি, হ্যাঁ, ঠিক হয়ে যাবে। মানে ব্লার হচ্ছে আবার ঠিক হচ্ছে।
স্যার একটা কথা ছিল। জি বলেন। আমাদের 5টার দিকে ভর্তি ছিলাম না, 12টার সময় যে ক্লাস নিতেছেন। আপনি কয়টার ব্যাচে ভর্তি হয়েছেন? 5টায় সন্ধ্যায়। ও, 5টার ব্যাচে অনলাইনে? না, জুমই তো, জুমে? অনলাইনে। 47-এর জি ব্যাচে? স্যার। জি স্যার। ও, ওইটা হবে, ওইটা এখনো একটা ব্যাচই তো, আরেকটা ব্যাচ যখন হবে তখন মনে হয় শিফট করে দিবে আপনাকে। এটা নিয়ে টেনশন নেই, ও, আপাতত এখনই ক্লাস করতে থাকেন, পরে হয়ে যাবে ইনশাল্লাহ। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে আমাদের টপিকগুলো: ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্ব 1, ব্রিটিশ বিরোধী আন্দোলন পর্ব 2, ব্রিটিশ বিরোধী বিভিন্ন চুক্তি এবং সংগঠন, ভাষা আন্দোলন, সাহিত্যকর্ম ভাষা আন্দোলন ভিত্তিক এবং যুক্তফ্রন্ট সরকার। আমরা প্রথম যে টপিকটা, সেই টপিকে চলে যাব। আমাদের আলোচনার প্রথম যে টপিকটা সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন পার্ট 1। এটা আমরা একটা ছকে করার চেষ্টা করব। ছকের এক পাশে লিখব আন্দোলনের নাম, এক পাশে লিখব সময় কাল, এক পাশে লিখব ওই আন্দোলনের নেতা, আরেক পাশে লিখব তথ্য। এইভাবে 4 কলাম বিশিষ্ট খাতায় একটা ছক রেডি করে ফেলেন, হ্যাঁ? আন্দোলনের নাম, সময়কাল, নেতা, তথ্য, এরকম। প্রথম যে আন্দোলনটা লিখবেন সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। 2 নাম্বার দিয়ে লিখবেন, স্যার পুরাই ব্লার হয়ে গেছে স্যার। স্যার ঠিক হয়ে ব্লারটা যাবে, মনে ঠিক হয় হয়ে স্যার যাবে। ক্যামেরার ফোকাসের জন্য স্যার। জি স্যার। ক্যামেরার ফোকাসের জন্য? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু ওই স্টাফ ভাইকে একটু ডাক দিই, হ্যাঁ? প্রথম হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম স্যার। ওই ক্যামেরার ফোকাসটা কি ঠিক করা যায়? একটু পর পরই মনে করেন ব্লার হচ্ছে তো। ওকে ওকে স্যার, আসেন। ওকে স্যার। ওকে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ? 2 নাম্বার হচ্ছে বক্সারের যুদ্ধ। এর পরের অংশে চলে যাব আমরা। পরের অংশে আমরা লিখব চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহ এর পরের অংশে আমরা লিখব ফরায়েজি আন্দোলন। 5 নাম্বারে লিখব সাঁওতাল বিদ্রোহ। 6 নাম্বারে লিখব সিপাহী বিদ্রোহ। 7 নাম্বারে লিখব নীল বিদ্রোহ। 8 নাম্বারে লিখব আলীগড় আন্দোলন। 9 নাম্বারে লিখব ভারত ছাড় আন্দোলন। তাহলে আমাদের পার্ট 1-এ এই 9টা বিদ্রোহ নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ? তো আমরা জি বক্সটা স্যার। ফ্রেমটা তৈরি করে ফেলি। হাতের লেখা দেখতে কোনো প্রবলেম হচ্ছে না তো? আমাকে একটু জানাবেন। না না স্যার। স্যার, এখন ঠিক আছে। পারফেক্ট না? আচ্ছা, থ্যাংক ইউ।
এরপর একটা ফ্রেম তৈরি করে ফেলবো। হ্যাঁ, এই যে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে ফ্রেম, এভাবে খাতায় না ফ্রেম তৈরি করে ফেলেন। আরেকটা কথা কি, আপনারা যেহেতু ইনিশিয়ালি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনাদেরকে আহ, অনেক তথ্য মনে রাখতে হবে। হ্যাঁ, সেই জন্য আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নোট করে, পার্টিকুলারলি আমি বলি সব সময় নোট করে পড়তে হবে, নোট লিখে লিখে পড়তে হবে, তাহলে মনে থাকবে। হ্যাঁ, আপনি কতটুক পড়ছেন এটা কিন্তু আসলে কেউ জাজ করবে না, তাই না? আপনি কতটুক মনে রাখছেন, কতটুক নিয়ে আপনি এক্সাম হলে গেছেন, এটা কিন্তু ম্যাটার করে। সেই জন্য সাজিয়ে গুছিয়ে নোট করে পড়বেন, তাহলে মনে থাকবে আশা করি। হ্যাঁ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এটা সময়কালটা হচ্ছে 1760 সাল থেকে 1800 সাল। বক্সারের যুদ্ধ 1764 সাল। চাকমা বিদ্রোহ 1776 থেকে 1787। ফরাইজি আন্দোলন 1820 থেকে 1856। সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 56। সিপাহী বিদ্রোহ 1857। নীল বিদ্রোহ 1859 থেকে 1860। আলিগড় আন্দোলন 1875। ভারত ছাড় আন্দোলন 1942। তো ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা মজনু শাহ, আরেকজন হচ্ছেন ভবানী পাঠক, ভবানী পাঠক। বক্সারের যুদ্ধের নেতা ছিলেন মীর কাসিম। চাকমা বিদ্রোহের নেতা ছিলেন জোয়ান বক্স, জোয়ান বক্স। ফরাইজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়ত উল্লাহ, হাজী শরীয়ত উল্লাহ। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু আর কানু, দুই ভাই, সিধু কানু। সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে। নীল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস। আলিগড় আন্দোলন স্যার সৈয়দ আহমদ খান। ভারত ছাড় আন্দোলন মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এটা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহের নাম হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ওই পাশের শব্দটা হচ্ছে বিদ্রোহ। হ্যাঁ, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র মানে অস্ত্র সহ যে বিদ্রোহটা, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। বক্সারের যুদ্ধ, এই বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইআইসি বলতে আমি বুঝাইছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর সূত্রপাত ঘটে। চাকমা বিদ্রোহ, চাকমা বিদ্রোহ হচ্ছে চাকমাদের মুদ্রায় কর আরোপে বাধ্য করা। ফরাইজি আন্দোলন, মুসলমানদের ফরজ আদায়ে ব্রিটিশরা বাধা প্রদান করে, এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা একটা ধর্মীয় বিদ্রোহের ডাক দেয়, যার নাম হচ্ছে ফরাইজি আন্দোলন। সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ হচ্ছে আমাদের যে বরেন্দ্র অঞ্চল মানে বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমিতে
কৃষি বিদ্রোহ, এই সাঁওতাল বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সামরিক বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ নিয়ে আমি গত টপিকে একটু আলোচনা করেছিলাম, মানে 2 নাম্বার লেকচারে। নীল বিদ্রোহ, এটা হচ্ছে নীল করদের অত্যাচারের প্রতিবাদে। স্যার নীল কর মানে? নীল কর মানে যারা জোর করে নীল চাষ করতে কৃষকদেরকে বাধ্য করত, যারা কি চাষ জোরপূর্বক করতে? নীল চাষ করতে কৃষকদেরকে বাধ্য করত তাদেরকে নীল কর বলা হতো। হ্যাঁ, আলীগড় আন্দোলন উপমহাদেশে প্রথম শিক্ষা আন্দোলন। ভারত ছাড় আন্দোলন, এটা হচ্ছে ক্রিপস মিশন প্রতিহত করার জন্য। ক্রিপস মিশন প্রতিহত করার জন্য। আপনারা সুন্দর করে লিখবেন, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এরপরে লেখা শেষ হলে আমাকে জানাবেন, আমি প্রত্যেকটা বিদ্রোহ নিয়ে একটু একটু করে কথা বলবো। হ্যাঁ, লিখেছে। আচ্ছা, 1-2 মিনিট ওয়েট করেন, সবাই একটু শেষ করুক, এরপর আমরা একসাথে আলোচনায় যাব। হয়েছে স্যার। স্যার শেষ। হাতের লেখা দেখতে কোনো প্রবলেম হচ্ছে না তো? না? না স্যার, এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি এখন প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করব। হ্যাঁ, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিদ্রোহ। বিদ্রোহের নাম কি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এটা কেমন বিদ্রোহ? পরীক্ষায় প্রশ্ন আসে, ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলনের নাম কি? উত্তরটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এই বিদ্রোহটা একটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী একটা ব্রিটিশ বিরোধী বিদ্রোহ। 1760 সাল থেকে 1800 সাল পর্যন্ত এই বিদ্রোহটা চলমান ছিল। এই বিদ্রোহটার নেতা হচ্ছেন ফকির মজনু শাহ এবং ভবানী পাঠক। এই বিদ্রোহটা আসলে কেন? দেখেন, ফকির সন্ন্যাসী কারা? যারা সংসার ধর্ম ত্যাগ করে খোলা আকাশের নিচে বসবাস করত, আল্লাহর বা ঈশ্বরের প্রার্থনা করত এবং মুষ্টি ভিক্ষার মাধ্যমে জীবিকা নির্বাহ করত, তাদেরকে বলা হতো ফকির সন্ন্যাসী। এখানে আমরা একটা শব্দ বলছি, খোলা আকাশের নিচে, অর্থাৎ রনে বনে জঙ্গলে এরা যেখানেই জায়গা পেত সেখানেই থাকতো। তো রনে বনে জঙ্গলে হিংস্র পশু পাখিও তো আছে, তাই না? তো এই হিংস্র পশু পাখির হাত থেকে বাঁচার জন্য তারা তাদের সাথে ধারালো অস্ত্র, ছুরি, এরপর হচ্ছে কাঁচি বা বিভিন্ন ধারালো অস্ত্র তাদের সাথে রাখতো, বর্ষা, বল্লম। তো এগুলির, এই ধারালো অস্ত্রগুলো রাখার কারণে ব্রিটিশরা ফকির সন্ন্যাসীদেরকে সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যায়িত করে এবং তাদের চলাফেরার উপর ট্যাক্স আরোপ করে। তারা তো এমনি ফকির, এর মধ্যে তারা মুষ্টি ভিক্ষা করে, এই মুষ্টি ভিক্ষা বন্ধ করে দেয়, চলাফেরার উপর ট্যাক্স আরোপ করে। যার ফলে এই ফকির সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যে বিদ্রোহটা করে সেটাই হচ্ছে কি ফকির সন্ন্যাসী বিদ্রোহ। বুঝতে পারছেন তো ঘটনাটা? স্যার। এরপরে 2 নাম্বারে আসি, বক্সারের যুদ্ধ। আপনারা জানেন কিন্তু 23 জুন 1757 সালে নদিয়ার কৃষ্ণনগরে ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তিমিত হয়ে যায়। পরবর্তীতে ব্রিটিশরা কিন্তু ক্ষমতায় আসে, কিন্তু নবাবী শাসন কিন্তু শেষ হয় না। স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু এরপরেও কিন্তু নবাবী শাসনটা চলতে থাকে। পরবর্তীতে মীর জাফর, আপনারা জানেন যে বাংলার নবাব হন। মীর জাফরের পরে তার জামাতা মীর কাসিম কে ব্রিটিশরা বাংলার নবাব করে। কিন্তু মীর কাসিম ছিলেন একজন স্বাধীন চেতা ব্যক্তি। সে এই ব্রিটিশদের অন্যায়, অত্যাচার বা বৈষম্যমূলক নীতি, তাদের যে রীতিনীতিগুলো ছিল বাঙালিদের বিরুদ্ধে, সেগুলো তার সহ্য হয় নাই। সেই জন্য সে ফকির সন্ন্যাসীদের সাথে একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে
একটা বিদ্রোহের ডাক দেয়, একটা যুদ্ধের ডাক দেয়। ইতিহাসে এই যুদ্ধটা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। বক্সার মূলত একটা জায়গার নাম, এটা ভারতের বিহার রাজ্যে। হ্যাঁ, বক্সার মূলত একটা জায়গার নাম, ওই জায়গার নাম অনুযায়ী এই যুদ্ধের নাম হয়েছে বক্সারের যুদ্ধ। এই যুদ্ধটা সংগঠিত হয় 1764 সালে। এই যুদ্ধে মীর কাসিমকে ব্রিটিশরা পরাজিত করে এবং হত্যা করে, এবং ব্রিটিশরা আর কোনো নবাব বাংলায় দেয় না। তারা নিজেরাই এই বাংলায় শাসনের জন্য বা উপমহাদেশের শাসনের জন্য একটা কোম্পানি খুলে বসে, যার নাম হচ্ছে আপনারা সবাই জানেন ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে বলেন তো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কোন যুদ্ধের সম্পর্ক? বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1764 1764। সালগুলি খুব মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, আর এই বিদ্রোহে আমাদের পক্ষে নেতা কে ছিলেন? মীর কাসিম। মীর কাসিম। মীর কাসিম মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা। এবার আসি চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহ, চাকমাদেরকে মুদ্রায় কর প্রদানে বাধ্য করা হয়। এই জিনিসটা আসলে কি দেখেন, চাকমারা, আপনারা জানেন যে চাকমারা এক ধরনের চাষ করে পাহাড়ি এলাকায়, এই চাষকে জুম চাষ বলে। তাহলে বলেন তো, পাহাড়ি অঞ্চলে উপজাতিরা যে চাষ করে সেই চাষকে কি বলে? ঝুম চাষ। জুম চাষ চাষ। বলে। জুম চাষে তারা কি করে, ওই কন্দাল যে ফসল, মাটির নিচে যে ফসলগুলো চাষ করা হয়, সেগুলো পাহাড়ের শরীরে বা বিভিন্ন জায়গায় এগুলি চাষ করে। এর মানে তারা কৃষক, তাই তো? আচ্ছা। তো এইবার ব্রিটিশদের একজন শাসক আসলেন ধারাবাহিকভাবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক। তার নাম হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। নাম কি? লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস এসে একটা ঘোষণা দিলেন। ঘোষণাটা হচ্ছে, আমরা এখন থেকে চাকমাদের কাছ থেকে ট্যাক্স হিসাবে কোনো শস্য নিব না, কোনো শস্য বা ফসল নিব না, আমাদেরকে এখন মুদ্রায় কর দিতে হবে। তো মুদ্রায় এমন পরিমাণ ট্যাক্স আরোপ করলো, যেটা যদি তারা দেয় ব্রিটিশদেরকে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, তাহলে তারা না খেয়ে মারা যাবে। ঠিক আছে? তো তারা বেসিক্যালি একটা যুদ্ধ করবে বা বিদ্রোহ করবে। এটা ইতিহাসে চাকমা বিদ্রোহ নামে পরিচিত। চাকমা বিদ্রোহের নেতাকে? চৌহান বক্স। চাকমা বিদ্রোহ কত সাল থেকে কত সালে হয়? 1776 থেকে 1787। 87 সালে। এবার আসি ফরায়েজি আন্দোলন। নামটা শুনলেই মনে হয় এটা মুসলমানদের একটা আন্দোলন, তাই না? দেখেন, ব্রিটিশরা যেটা করে, মুসলমানদেরকে, আমাদের বাংলার মুসলমানদেরকে তাদের ফরজ কাজ আদায়ে বাধা প্রদান করে, তাদেরকে জোরপূর্বক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে। মসজিদে, এরপরে মসজিদ বা আমাদের ধর্মীয় যে বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে তারা আক্রমণ করে, আগুন ধরিয়ে দেয়। এই টাইপের কিছু জঘন্য কাজ তারা করে। তো এই কাজের বিরুদ্ধে বা ব্রিটিশদের এই জঘন্য কাজগুলোর বিরুদ্ধে ফরিদপুরের সন্তান, কোন জায়গার সন্তান? ফরিদপুরের। ফরিদপুরের সন্তান হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশদের বিরুদ্ধে ধর্মভিত্তিক যে আন্দোলনের ডাক দেন, তা ইতিহাসে ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। তাহলে ফরায়েজি আন্দোলনের নেতাকে? হাজী শরীয়তুল্লাহ। হ্যাঁ, কোথায় আন্দোলনটা শুরু হয়? ফরিদপুরে। এই আন্দোলনটা কোথায় শুরু হয়? ফরিদপুরে। ফরিদপুরে, মনে রাখেন। আচ্ছা, এরপর আসি সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল হচ্ছে একটা উপজাতি। সাঁওতালরা মূলত কোথায় থাকে? সাঁওতালরা থাকে ভারতের বিহার রাজ্যে, এরপরে থাকে হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহে, এবং আমাদের রাজশাহী, রংপুর, দিনাজপুরে, মানে আমাদের বরেন্দ্র এলাকায় থাকে, তাই না? আমি আবার বলছি, সাঁওতাল উপজাতিটা বেসিক্যালি কোথায় কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ভারতের বিহার রাজ্যে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদে, এবং আমাদের এই যে বাংলাদেশের রাজশাহী, রংপুর, দিনাজপুর, অর্থাৎ রাজশাহী আর রংপুর বিভাগে থাকে, তাই তো? ওই এলাকাটা হচ্ছে বরেন্দ্র এলাকা। ওই এলাকায় কৃষি বা ফসলের উৎপাদন না খুব বেশি ভালো হয় না। তো এইভাবেই তারা উৎপাদন করে কষ্ট করে, প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে। এর মধ্যে তাদের উপর একটা ট্যাক্স আরোপ করে, তাদের কৃষির উপর বা তাদের আহ, কৃষির উৎপাদনের উপর। এই জন্য এই বরেন্দ্র ভূমিতে সাঁওতালরা কৃষিভিত্তিক যে বিদ্রোহটা করে, সেটা কোন বিদ্রোহ? সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের নেতা কে কে? সিধু আর শিবু কানু। আর কানু। কোথায় হয়, কোথায় হয়? বরেন্দ্র ভূমিতে। এটা কি ধরনের বিদ্রোহ? কৃষি বিদ্রোহ। কৃষি বিদ্রোহ। ওকে।
সিপাহী বিদ্রোহ, এটা নিয়ে গতবার আলোচনা করছি গত ক্লাসে। সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এনফিল্ড নামক এক ধরনের বন্দুকের প্রচলন করে ব্রিটিশরা। ওই বন্দুকে যে গুলি ব্যবহার করতে হতো, ওই গুলির খোসা মানে কার্তুজ দাঁত দিয়ে ছিঁড়ে বা কেটে টানতে হতো। ওই বন্দুকে ব্যবহার করতে হতো একটা রটনা রটে। রটনা রটে যে এই কার্তুজে গরু আর শূকরের চর্বি মিশ্রিত আছে, ফলে হিন্দু এবং মুসলমান যে সিপাহীরা ছিল তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এবং তারা মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে এই সিপাহী বিদ্রোহে জড়িয়ে পড়ে। এই বিদ্রোহটা হয় 1857 সালে। এই বিদ্রোহের নেতা হচ্ছেন মঙ্গল পাণ্ডে এবং এই বিদ্রোহটা হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সামরিক বিদ্রোহ, মনে রাখেন। এবার আসি নীল বিদ্রোহ। নীল শিল্প বিপ্লবের ফলে ইউরোপে নীলের চাহিদা বেড়ে যায়। তো নীল এমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আপনি যদি একবার আপনার জমিতে চাষ করে ফেলেন, আপনি আপনার জমিতে নীল ছাড়া ভবিষ্যতে আর কিছু চাষ করতে পারবেন না। তো নীলের চাহিদা এখন আছে, ভবিষ্যতে নাও থাকতে পারে, তাই না? কৃষকদেরকে জোরপূর্বক, আমাদের বাংলার কৃষকদেরকে দিয়ে জোরপূর্বক তাদেরকে নীল চাষ করাতে বাধ্য করলো। নীল চাষ না করলে তাদের হাত পায়ের আঙ্গুল কেটে দিত, এমনকি তাদেরকে হত্যাও করে ফেলতো। ওকে, তাদের স্যার, চাবুক দিয়ে। নীল জিনিসটা কি স্যার? চাষ নীল করা হচ্ছে যাবে না, এটার ব্যবহারটা কি? নীল হচ্ছে আপনার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটা আপনার রং তৈরিতে ব্যবহার করা হয়, এইটা আপনার পেইন্টিং পেইন্টিং এ ব্যবহার করা হয়, এটা খাবার হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আপনি ওই গুগল সার্চ করে নীল সম্পর্কে আরো ডিটেলসে জেনে নিতে পারবেন। নীলের অনেকগুলি ব্যবহার ছিল, অনেক, মানে বিবিধ ব্যবহার। ওকে, তো এই নীল করদের অত্যাচারের বিরুদ্ধে সর্বপ্রথম দিগম্বর বিশ্বাস যে আন্দোলনের ডাক দেয়, তাকে কোন আন্দোলন বলে বা কোন বিদ্রোহ বলে? নীল নীল বিদ্রোহ। বিদ্রোহ। নীল বিদ্রোহটা 1859 থেকে 60 সালের মধ্যে হয়। নীল বিদ্রোহের নেতাকে দিগম্বর দিগম্বর বিশ্বাস। বিশ্বাস। আপনারা জানেন যে নীল বিদ্রোহ নিয়ে আমাদের একজন বিখ্যাত নাট্যকার, তার নাম হচ্ছে দীনবন্ধু মিত্র। তিনি একটা নাটক তৈরি করেন যার নাম হচ্ছে নীল দর্পণ। 1860 সালে ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক হচ্ছে নীল দর্পণ, যেটা ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত, যার ইংরেজি অনুবাদের নাম হচ্ছে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। ওকে, আমি আবার বলছি, নীল বিদ্রোহ নিয়ে আমাদের বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র একটি নাটক তৈরি করেন। নাটকটার নাম হচ্ছে নীল দর্পণ। 1860 সালে ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটকটি হচ্ছে নীল দর্পণ। এর ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। এর ইংরেজি অনুবাদের নাম দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এরপর আসি আলীগড় আন্দোলন। আলীগড় আন্দোলন স্যার, হচ্ছে একটা এই শিক্ষা নাট্যকারের আন্দোলন। নামটা কি? হ্যাঁ, দীনবন্ধু নাট্যকারের নাম? মিত্র। আপনারা বাংলা সাহিত্যে এটা পড়বেন, যখন বাংলা সাহিত্য পড়বেন না, তখন এই এই নাটকটা সম্পর্কে ডিটেলসে আপনারা পড়বেন। হ্যাঁ, এবার আসি আলীগড় আন্দোলন নিয়ে। আলীগড় আন্দোলন, দেখেন, যখন উপমহাদেশে ইংরেজি শিক্ষার প্রসার শুরু হয়, তখন মুসলমানরা নিজেদের ধর্মের প্রতি হুমকি ভেবে, এটা বিধর্মীদের ভাষা ভেবে ইংরেজি শিক্ষা গ্রহণ করে না, ইংরেজি শিক্ষা থেকে দূরে থাকে। অপরদিকে যারা সনাতন ধর্ম বা অন্য ধর্মের ছিলেন, তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে আপগ্রেড করে, বিভিন্ন রকম চাকরি বাকরি পায় এবং তারা এগিয়ে যায় মুসলমানদের থেকে। এই মুসলমানদের এই দৈন্যতা এবং দুর্দশা সবার আগে উপলব্ধি করেন স্যার সৈয়দ আহমদ খান। তিনি কলকাতার আলীগড়ে একটা স্কুল প্রতিষ্ঠা করেন যার নাম হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল, যা পরবর্তীতে আলীগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এবং তিনি যে আন্দোলনের ডাক দেন মুসলমানদেরকে ইংরেজি শিক্ষায় অগ্রসর হওয়ার জন্য, ওই আন্দোলনটার নাম হচ্ছে আলীগড় আন্দোলন। 1875 সালে এই আন্দোলনটা হয়। ওকে, বুঝছো? এবার আসি ভারত ছাড় আন্দোলন, ক্রিপস মিশন। এখানে একটা মিশনের নাম লিখছি, মিশনের নাম কি? ক্রিপস মিশন। মিশন। তৎকালীন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল স্ট্যাফোর্ড ক্রিপস। সে তার মন্ত্রিসভার কয়েকজন ডিপ্লোম্যাট
কূটনৈতিক ব্যক্তিকে নিয়ে আসেন আমাদের এইখানের যে রাজনৈতিক পরিস্থিতি সেটাকে সামাল দেওয়ার জন্য। ভারতীয় ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের নেতাদের সাথে একটা সমঝোতা করার জন্য, নেগোসিয়েশন করার জন্য কে নিয়ে আসেন? ক্রিপস নিয়ে আসেন। এই জন্য এই মিশনটার নাম হচ্ছে ক্রিপস মিশন। কিন্তু আমাদের নেতা মহাত্মা গান্ধী বলছে আমরা ক্রিপস মিশনকে এই দেশে, এই ভূখণ্ডে চাই না, ওদেরকে ভারত ছাড়তে হবে। এজন্য ওদের ওদের বিরুদ্ধে যে আন্দোলনটা করে, ওই আন্দোলনটার নাম কি? ভারত ভারত ছাড়। ছাড় আন্দোলন। মানে এই ক্রিপস এবং তার লোকজন তারা ভারত ছাড়। বিষয়টা হচ্ছে এমন। কত সালে আন্দোলনটা হয়? 1942 সালে। নেতাকে? মহাত্মা মহাত্মা গান্ধী। গান্ধী। মহাত্মা গান্ধী। গান্ধী। মহাত্মা গান্ধী। এটা কেন, আন্দোলনটা কেন হয়? ক্রিপস মিশনকে প্রতিহত করার জন্য। এখন বলেন এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক পারবেন কিনা? ওকে, আমরা তাহলে পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশ পার্ট 2। পার্ট 2 ঠিক এরকম একটা ছক আঁকবো, এক পাশে লিখবো আন্দোলনের নাম, সময়কাল, নেতা, তথ্য। এইখানে সিরিয়ালি যে আন্দোলনগুলি আসবে, প্রথমেই আসবে হচ্ছে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন। এরপরে আসবে অসহযোগ আন্দোলন। এরপরে আসবে খেলাফত আন্দোলন। এরপরে আসবে বাঁশের কেল্লা আন্দোলন। এরপরে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ রদ, ভারত বিভক্তি। একটা আন্দোলন লিখতে পারেন, সেটা হচ্ছে তেভাগা আন্দোলন। তে এইভাবে একটা ছক রেডি করে ফেলেন। স্বদেশী আন্দোলন সময়টা হচ্ছে 1905 থেকে 1911। অসহযোগ আন্দোলন 20 থেকে 22। খেলাফত আন্দোলন 19 থেকে 24। বাঁশের কেল্লা 1831। বঙ্গভঙ্গ 1905। বঙ্গভঙ্গ রদ 1911।
ভারত বিভক্তি 47, তেভাগা আন্দোলন 46। স্বদেশী আন্দোলন, এর নেতা ছিল দুইজন, মুকুন্দ দাস, রবি ঠাকুর। অসহযোগ আন্দোলন, মহাত্মা গান্ধী, খেলাফত আন্দোলন, মাওলানা মোহাম্মদ আলী। বাঁশের কেল্লা, মীর নিসার আলী ওরফে তিতু মীর। বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ, লর্ড হার্ডিঞ্জ। ভারত বিভক্তি করেন মাউন্ট বেটেন। তেভাগা আন্দোলন ইলা মিত্র আর আমাদের হাজী দানেশ। হাজী দানেশ। তথ্যগুলো লিখি। স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, এটা একটা হত্যাকাণ্ডের প্রতিবাদে। হত্যাকাণ্ডের নাম হচ্ছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড। স্ক্রিন স্যার ক্লিয়ার না। ফ্রেম ক্লিয়ার তো দেখা যাচ্ছে আপনার? আপনি যে ডিভাইস থেকে দেখতেছেন, এটা নেটওয়ার্ক ঠিক আছে তো না? জি স্যার। ঠিক হয়ে যাবে আশা করি। হ্যাঁ, আপাতত এখানে ক্লিয়ার দেখাচ্ছে। খেলাফত আন্দোলন, অটোমান সাম্রাজ্যকে অটুট রাখা। বাঁশের কেল্লা, বাঙালির কোন বাঙালির প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন। বঙ্গভঙ্গ, বঙ্গকে দুই ভাগে ভাগ করা। বঙ্গভঙ্গ রদ, বঙ্গকে পুনরায় একত্রিত করা হয়। ভারত বিভক্তি, লর্ড মাউন্ট বেটেন ভারত বিভক্তি করেন, অর্থাৎ ধর্মের ভিত্তিতে দুইটি নতুন রাষ্ট্র গঠন। তেভাগা আন্দোলন, এটা হচ্ছে ফসলের ফসলের 2/3 কৃষকদের দাবি। সুন্দর করে লিখে রাখেন। স্যার, অসহযোগ আন্দোলন ওটা কি লিখছেন তথ্যতে? জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে একটা জায়গায় এই হত্যাকাণ্ডটা হয়, এটা নিয়ে আমি কথা বলবো। এটার নাম হচ্ছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড। স্যার মাউন্ট ব্যাটেন
ব্রিটিশদের শাসক ছিলেন না? হ্যাঁ, তিনি ব্রিটিশদের ভাইসরয় বা শাসক ছিলেন। ভারত বিভক্তির সময় তিনি ব্রিটিশদের শাসক ছিলেন আর কি। হ্যাঁ, এখানে যেহেতু এখানে শাসক নামে আমি কোনো মানে হচ্ছে কলাম দেই নাই, সেজন্য নেতার অংশে তার নামটা লিখে ফেলছি। হ্যাঁ, যেমন লর্ড কার্জন হার্ডিঞ্জ, এরাও তো ব্রিটিশদের শাসকই ছিল, তাই না? এখন শাসক আর নেতা একটু ডিফারেন্স আছে না? এটার জন্য আমি আলাদা কি ছক দিব বলেন? এই ছকের মধ্যে লিখে ফেললাম, কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নেই, মানে আমার আচ্ছা বলুন। এটাই আমি জাস্ট আন্দোলনের তথ্যগুলি আন্দোলনের একত্র একজন নেতা করার জন্য, থাকে, বুঝতে পারছি তথ্যগুলি স্যার, একত্র। আন্দোলনের একজন নেতা থাকে, কিন্তু হ্যাঁ, ওনারা তো শাসক, মানে ওনাদের ওরা বিরুদ্ধেই শাসক, তো আমরা আন্দোলন করেছি। ওদের সময় এই জিনিসগুলি হয়েছে। ঠিক আছে, ও এই যে এই আমি তিনটা এই তিনটা বিদ্রোহ না, 14, 15, 16, এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ তিনটা ঘটনা। কার সময় হয়েছে ওইটা যেহেতু আলাদা কোনো ছক আমি দিতে পারতাছি না, সেই জন্য নেতার অংশে তাদের নামগুলি লিখছি। হ্যাঁ, ও, ঠিক আছে, ধন্যবাদ। স্বাগত। একসাথে সবগুলি একই কলামে বা একই শিরোনামে অ্যাডজাস্ট করাটা কঠিন, সেই জন্য কিছু কিছু সময় আমার এই কাজটা করতে হয়। আচ্ছা স্যার, একটু ক্লিয়ার করে দেবেন তখন স্যার একটু। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। লিখছেন তো সবাই, না? জি স্যার। এটা ওকে, আলোচনা করি একটু। স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গের প্রতিবাদে। তো এর আগে একটু বঙ্গভঙ্গ নিয়ে একটু কথা বলি। বঙ্গভঙ্গ 1905 সালে হয়। বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। বঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই দুই ভাগে। ভাগে। দুই ভাগে। সমান ভাগ করলে কোনো প্রবলেম ছিল না। ভাগটা করা হলো কি? অসমান ভাগ, অসমান, একদম পুরাপুরি অসমান। দুই ভাগে ভাগ করা হলো। একটা ভাগের নাম দিল পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ, আরেকটা ভাগ হচ্ছে পশ্চিম বাংলা প্রদেশ। পূর্ববঙ্গ এবং আসামের আয়তন ছিল অনেক বড়, ম্যাসিভ। অর্থাৎ পুরা যদি 100% হয়, এর মধ্যে 80% পড়ছে পূর্ববঙ্গ এবং আসামে। এবং ওই জায়গার লোকজন বেশিরভাগই মুসলমান অধ্যুষিত। হুম। ফলে সরকারি চাকরি বাকরি, প্রশাসনিক কর্মকর্তা, শিল্প কারখানা, প্রতিষ্ঠান, উন্নয়ন সব পূর্ববঙ্গে এবং আসাম কেন্দ্রিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর পশ্চিম বাংলা প্রদেশ কলকাতা, বিহার, উড়িষ্যা, এই তিনটা জায়গা নিয়ে মাত্র। আর এই জায়গার সবাই কি সনাতন ধর্মাবলম্বী, এবং এদেরকে অনেক বৈষম্য করা হয়। এদের থেকে তেমন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেয়া হয় না, সরকারি চাকরিতেও তাদেরকে তেমন বেশি প্রেফার করা হয় না, এবং পশ্চিম বাংলা প্রদেশে কোনো প্রকার উন্নয়ন করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। যার ফলে এই পশ্চিম বাংলা প্রদেশের সনাতন মানে হিন্দু ধর্মের লোকেরা বা ধর্মাবলম্বীরা ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনটা করে বঙ্গভঙ্গের প্রতিবাদে, সে আন্দোলনটাই হচ্ছে স্বদেশী আন্দোলন। আপনারা জানেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু আমার সোনার বাংলা, যেটা আমাদের বর্তমান জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা গানটা লিখেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে। এবং তিনি হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য রাখি উৎসব নামে একটা উৎসবের প্রচলন করেছে। রাখি উৎসব, রাখি উৎসবটা কেন? এই হিন্দু এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য, বঙ্গভঙ্গের প্রতিবাদে। হ্যাঁ, এরপর আসি অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন হচ্ছে যাদের সাথে আমরা আন্দোলন করব তাদেরকে আমরা কোনো প্রকার সহযোগিতা করব না কোনো কাজে। এর মানে এই না যে আমরা জ্বালাও পোড়াও নীতি অবলম্বন করব, মানে জ্বালাও পোড়াও নীতি অবলম্বন ব্যতীত তাদেরকে যে কোনো ভাবে অসহযোগিতা করা। আন্দোলনটা ছিলেন মহাত্মা গান্ধী। একটা হত্যাকাণ্ড হয়, খুবই বর্বর এবং মর্মান্তিক একটা হত্যাকাণ্ড, তার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগ মূলত একটা উদ্যানের নাম, যেটা পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। তো তৎকালীন ব্রিটিশ শাসক, তার নাম হচ্ছে লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড একটা নতুন আইন পাশ করছে। আইনটার নাম হচ্ছে রাওলাট আইন। রাওলাট আইন, এই রাওলাট আইনের মধ্যে বলা ছিল জনগণের কথা বলার স্বাধীনতা হরণ করা হবে, চলাফেরার স্বাধীনতা হরণ করা হবে, এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হবে। কেউ যদি ব্রিটিশদের বিরুদ্ধে কিছু বলে বা কিছু লিখে, তাহলে তাকে জেলে গ্রেপ্তার করা হবে, তাকে টর্চার করা হবে, বা তাকে মানে হচ্ছে উত্তম মধ্যম প্রদান করা হবে। তো এর প্রতিবাদে ওইখানের লোকেরা একটা
স্টেডিয়াম বা একটা উদ্যান ভাড়া করে, যার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। ওই উদ্যানে তারা যেটা করে, শান্তিপূর্ণ মিছিল করে। ওই মিছিলে জেনারেল ডায়ার, তৎকালীন ব্রিটিশ সেনাপতি জেনারেল ডায়ার, কোনো প্রকার নোটিশ ছাড়া তাদের উপর গুলি বর্ষণ করে, এবং ওই গুলিতে প্রায় 1,000 মানুষ নিহত হয়, 5,000-এর বেশি মানুষ আহত হয়। ইতিহাসে এই হত্যাকাণ্ডটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা 1919 সালে সংগঠিত হয়। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তীতে মহাত্মা গান্ধী এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যে আন্দোলনের ডাক দেন ব্রিটিশদের বিরুদ্ধে, ওই আন্দোলনটাই হচ্ছে অসহযোগ আন্দোলন। এবার আসি খেলাফত আন্দোলন সম্পর্কে। দেখেন, এখানে একটা সাম্রাজ্যের কথা বলছি, নাম কি? অটোম্যান সাম্রাজ্য। অটোম্যান সাম্রাজ্য। এটাকে আমরা অনেকে তুর্কি সাম্রাজ্য বলি বা উসমানীয় সাম্রাজ্য কি বলে থাকি। দেখেন, ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে যোগদান করে, এবং যুদ্ধ করতে কি লাগবে? সিপাহী লাগবে, সৈনিক লাগবে। ব্রিটিশরা তখন ভারতীয় যে মুসলিম সৈনিক বা সিপাহীদের কাছে তারা মানে হচ্ছে তারা আদেশ দেয় যে আমাদের হয়ে, মানে ব্রিটিশদের হয়ে, যেহেতু তখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, আমাদের ওদের হয়ে যুদ্ধ করতে হবে। ব্রিটিশদের হয়ে যুদ্ধ করতে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের হয়ে। তখন ব্রিটিশরা ওয়াদা করলো মুসলিম সিপাহীদের কাছে যে এই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, অটোম্যান সাম্রাজ্যের উপর কোনো প্রকার আঘাত আসবে না। কারণ অটোম্যান সাম্রাজ্য ছিল ভারতীয় মুসলমানদের খুবই আবেগের একটা জায়গা। কিন্তু আসলে যেটা হলো, প্রথম বিশ্বযুদ্ধের পর অটোম্যান সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দেয়া হলো, এবং এই সাম্রাজ্যের অক্ষুণ্ণতার বজায় রাখার জন্য বা অক্ষুণ্ণতার প্রতিবাদে, যাতে অক্ষুণ্ণ রাখা হয়, এই প্রতিবাদে যে আন্দোলনটা করলো উপমহাদেশের মুসলমানরা, সেটা ইতিহাসে খেলাফত আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের নেতা ছিলেন মোহাম্মদ আলী। 1924 সালে আধুনিক তুরস্কের রূপকার কামাল আতাতুর্ক তিনি যেটা করেন, তুরস্ককে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে পরিণত করেন, যার মাধ্যমে এই খেলাফত আন্দোলনের পতন ঘটে। এবার আসি বাঙালির প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন, নাম কি? বাঁশের কেল্লা। কত আন্দোলন। সালে তৈরি করা হয়? 1831 সালে। তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম কি? এটা পরীক্ষায় আসে। মীর নিসার আলী। মীর নিসার আলী। এরপর আপনারা জানেন যে বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন করা হয়। এই স্বদেশী আন্দোলনের মাধ্যমে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, অর্থাৎ দুই বঙ্গকে পুনরায় কি করা হয়? একত্রিত করা হয়। এরপরে হচ্ছে টু নেশনস থিওরি, দ্বিজাতি তত্ত্ব বা ধর্মের ভিত্তিতে দুইটি নতুন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। মুসলমানদের জন্য পাকিস্তান এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য হিন্দুস্তান মানে ভারত। কত সালে হয়? 1947। তৎকালীন সময় ব্রিটিশ শাসক কে ছিলেন? লর্ড লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন। তেভাগা আন্দোলন 1946 সালে হয়। যত ফসল উৎপাদিত হবে তার 3/2 অংশ চায় কৃষকরা, অপরদিকে 3/2 অংশ চায় ব্রিটিশরাও। মানে কেউই 3/1 অংশ নিতে চায় না। ব্রিটিশরা বলে 3 ভাগ ফসল উৎপাদিত হলে 2 ভাগ আমাদেরকে দিতে হবে। কৃষকরা বলে যেহেতু আমরা কষ্ট করে উৎপাদন করছি এই বরেন্দ্র বা খরা প্রবণ অঞ্চলে, 3/2 আমরা নিব। তো এই যে সংঘর্ষটা থেকে, কনফ্লিক্টটা থেকে যে আন্দোলন হলো, তার নাম হচ্ছে তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনে পশ্চিমবঙ্গের পক্ষে নেতা ছিলেন ইলামিত্র, এবং আমাদের বাংলাদেশের পক্ষে নেতা ছিলেন কে? হাজী দানেশ। বিদ্রোহটা 1946 সালে হয়। স্যার বঙ্গভঙ্গ করা হয় কেন? বঙ্গভঙ্গ করা হয়, দেখেন চমৎকার একটা প্রশ্ন করছেন। দেখেন, ব্রিটিশরা বুঝতে পারলো, রিয়ালাইজ করলো যে আস্তে আস্তে এই উপমহাদেশের লোকজন আমাদেরকে এতটা আগের মতো গুরুত্ব দিচ্ছে না, আমাদের কথা ঠিক মতো শুনছে না, এরা আমাদের নিয়ন্ত্রণ থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, এদেরকে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তবে সবাইকে তো নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব না। তবে আমরা যদি কায়দা করি, একটু টেকনিক খাটাই, তাহলে দুইটা পক্ষ, একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলমান, যে কোনো এক পক্ষকে আমরা অনেক বেশি সুবিধা দিব, ফলে ওই পক্ষটা আমাদের হাতে থাকবে, আমাদের গোলামি করবে। এবং যেই ভাবনা সেই কাজ, তারা বঙ্গভঙ্গের মাধ্যমে মুসলমান যে পক্ষটা, সেই পক্ষটাকে অনেক বেশি সুবিধা দিল এবং মুসলমানদেরকে ব্রিটিশদের হাত করতে চাইলো। বুঝতে পারছেন তো? জি স্যার। এই জন্যই বঙ্গভঙ্গটা অ্যাকচুয়ালি হয়েছিল। তাও রাওলাট আইনের প্রবর্তকটা কে? লর্ড চেমসফোর্ড।
লর্ড চেমসফোর্ড, প্রবর্তক না, তিনি আইনটা পাশ করে দেন। ওকে। আর স্যার এই নাওলাই টাইমটা কি মানে চলাফেরা কথাবার্তা বা সংবাদ চলাফেরা, মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ। অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারগুলি আছে না নাগরিকদের, এই মৌলিক অধিকার বিরোধী একটা আইন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আমরা লেখা শেষ হলে পরবর্তী অংশে চলে যাব। ব্রিটিশ বিরোধী কিছু সংস্থা দেখব বা কিছু চুক্তি দেখব আমরা। চলে গেলাম। এক পাশে লিখব সংগঠন বা চুক্তি, আরেক পাশে লিখব সময়, এরপরে লিখব নেতা বা যে স্বাক্ষর করেন, আমরা প্রতিষ্ঠাতা দিয়ে এই জিনিসটাকে ই করি আর কি। সবার শেষে লিখব তথ্য। এটা হচ্ছে 3 নাম্বার টপিক। হ্যাঁ, এক নাম্বার দিয়ে লিখবেন লখনৌ চুক্তি। বেঙ্গল প্যাক্ট। এইভাবে ছকটা তৈরি করে ফেলেন। হ্যাঁ, আমি ছকের ফ্রেমটা আস্তে আস্তে ফিল আপ করে দিই। লখনৌ চুক্তি 1916, বেঙ্গল প্যাক্ট 23, টু নেশনস থিওরি 40, লাহোর প্রস্তাব 40, ভারতীয় ন্যাশনাল কংগ্রেস 1885, মুসলিম লীগ 1906। লখনৌ চুক্তি, এই চুক্তিটা করেন হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতের লখনৌ শহরে হিন্দু এবং মুসলমানদের মধ্যে এই চুক্তিটা হয়। বেঙ্গল প্যাক্ট করেন চিত্তরঞ্জন দাস। আপনারা জানেন যে চিত্তরঞ্জন দাসের উপাধিটা হচ্ছে দেশবন্ধু। টু নেশনস থিওরি, এটাও জিন্নাহ। লাহোর প্রস্তাব আমাদের শেরে বাংলা এ কে ফজলুল হক, আবুল কাশেম ফজলুল হক। ভারতীয় ন্যাশনাল কংগ্রেস এলান অক্টোভিয়ান হিউম। মুসলিম লীগ নবাব সলিমুল্লাহ। লখনৌ চুক্তি, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে যদি আমরা হিন্দু মুসলিম আলাদা হয়ে আন্দোলন করি তাহলে হবে বলেন? হিন্দু মুসলিমদেরকে একত্রিত করতে হবে না, তাদের মধ্যে একটা সম্প্রীতি বৃদ্ধি করতে হবে। হিন্দু মুসলিম
সম্প্রীতি বৃদ্ধি, এটাও সেম, হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধি। দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ ধর্মের ভিত্তিতে মুসলমানদের জন্য, লাহোর প্রস্তাব হচ্ছে শুধুমাত্র মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র। ভারতীয় ন্যাশনাল কংগ্রেস উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল, আর মুসলিম লীগ উপমহাদেশে মুসলমানদের প্রথম রাজনৈতিক দল। শেষ করেছেন? জি স্যার। তো মনে রাখবেন, হিন্দু এবং মুসলিম এই সম্প্রীতি বজায় রাখাটা খুবই দরকার ছিল ওই সময়। হুম। কারণ বিদ্রোহ ছিল বা ঝামেলা ছিল আমাদের সাথে ব্রিটিশদের, আমাদের নিজেদের মধ্যে মানে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো ঝামেলা নাই, তাই না? সেই জন্য এই ভারতীয় ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের নেতাদের মধ্যে অনেক দ্বিপাক্ষিক বৈঠক হয়, চুক্তি হয়, যার মধ্যে অন্যতম ছিল লখনৌ চুক্তি, যেটা 1916 সালে হয়। এটা চুক্তিটা প্রথম পেশ করেছেন, মানে এই প্রস্তাবটা প্রথম দিয়েছেন মোহাম্মদ আলী জিন্নাহ। পরবর্তীতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 সালে বেঙ্গল প্যাক্টের মাধ্যমে এই জিনিসটার পুনরাবৃত্তি করেন। আপনারা জানেন যে ধর্মের ভিত্তিতে মুসলমান এবং সনাতন ধর্মের জন্য নতুন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব, সেটার প্রস্তাবটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, এবং শুধুমাত্র মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব, সেটা হচ্ছে লাহোর প্রস্তাব। উপমহাদেশের প্রথম রাজনৈতিক দলটা হচ্ছে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস। 1885 সালে এই রাজনৈতিক দলটা গঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন এলেন অক্টোভিয়ান হিউম। আর উপমহাদেশে মুসলমানদের জন্য প্রথম রাজনৈতিক দলটা হচ্ছে মুসলিম লীগ। 1906 সালের 30শে ডিসেম্বর এই রাজনৈতিক দলটা স্থাপন করা হয় বা গঠন করা হয়, এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। ওকে, শেষ করেছেন তো না? জি স্যার। ওকে, আমরা চলে যাব পরবর্তী অংশে, নাম হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন লিখে একটা হেডলাইন দিয়ে দেন খাতায়। ভাষা আন্দোলন। মনে রাখবেন, জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে সংস্কৃতি। আর সংস্কৃতির উপাদান হচ্ছে ভাষা।
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। এটা একটা সাংস্কৃতিক সংগঠন। 2রা সেপ্টেম্বর 1947 সালে গঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক, তার নাম হচ্ছে আবুল কাশেম। এই তমুদ্দুন মজলিস একটা সাংস্কৃতিক সংগঠন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রধান সংগঠনটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় পরিষদ। এই যে সংগঠনটা, এই সংগঠনটা গঠন 31 জানুয়ারি 1952 সালে। এটার আহ্বায়ক এর আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। সভাপতি ছিলেন মৌলানা ভাসানী। কর্মসূচি ছিল 21 ফেব্রুয়ারি এতটুকু লিখে রাখেন সুন্দর করে। স্যার একটা ব্যতিক্রমধর্মী একটা প্রশ্ন ছিল। জি, করেন। স্যার আমাদের মোট ক্লাস তো 135টি এবং সেলফ টেস্ট 135টি। তো এই যে যে প্রত্যেকটা ক্লাসের বিপরীতে যে পরীক্ষাটা, এটা কবে থেকে বা কিভাবে হবে স্যার? ও, এইটাই যে সামনে শুরু হবে। সামনে সম্ভবত ওই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের এই পরীক্ষাটা শুরু হবে। ঠিক আছে, তখন প্রতিদিনই পরীক্ষা হবে। নো টেনশন। স্যার বুঝতে একটু পারছেন? সাইডে দাঁড়ালে একটু লিখতে সুবিধা হতো। ওকে ওকে, আমি যে সাইডে দাঁড়াইছিলাম। ওকে, লিখেন, নো প্রবলেম। লিখেছেন? জি স্যার। জি স্যার। ওকে, স্যার লেকচার শিট কবে থেকে পাবো স্যার? লেকচার শিট 135টা ওইটা? ওইটা পাবেন। ওইটা আপনাদেরকে কুরিয়ার করে দিবে, সম্ভবত অনলাইনে কুরিয়ার করে দেয়। আর হচ্ছে অফলাইনে তো হাতে হাতেই দিয়ে দেয়। কুরিয়ার করে দিয়ে দিবে, মানে লেকচার শিট না আপডেট হয়। 46-এর যে লেকচার শিট আপনাদের সাথে মিলবে না। তো অনেক তথ্য আপডেট হয় না, আবার নতুন করে ঢেলে সাজানো হয় সবকিছু। সেই জন্য একটু টাইম লাগে। নো টেনশন, পেয়ে স্যার যাবেন। এখন আপনার তো অলরেডি 3টা ক্লাস হয়ে গেল। এখন জানুয়ারি থেকে যদি সেলফ টেস্ট হয়, তাহলে এই যে এখনকার যে 3টা ক্লাসের পরীক্ষা, মানে লেকচারের বিপরীতে যে পরীক্ষাটা, কিভাবে ওইটা হবে স্যার? ওইটা অ্যাডজাস্ট করে দিবে। মনে করেন 4 নাম্বার ক্লাসের সময় পরীক্ষা দেব, প্রথম 3টা ক্লাস একসাথে দিয়ে দিতে পারে। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। স্বাগতম। স্যার আর জাতীয়তাবাদের একটা মূল। প্রশ্ন ছিল। জি বলেন।
স্যার আমি প্রথম দুইটা ক্লাস করিনি, এজন্য আমি জানি না ওখানে আপনি বই সম্পর্কে কিছু বলেছেন কিনা, ক্লাসের পাশাপাশি কোন বই ওই ওই পড়বো। ক্লাসগুলি না, ওই যে বিসিএস কনফিডেন্স রাজু যে মেইন পেজটা না, তো ওই জি রেকর্ড থাকে। পেজে দেয়া আছে, এখনো আছে, জি একটু জি। দেখা নিয়েন। হ্যাঁ, আমি ওইখানে বই নিয়ে কিছু বলি নাই আপনাদেরকে, ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে? বই নিয়ে কিছু বলি নাই, এটা প্রথম প্রায়োরিটি। দেখেন মানে হচ্ছে প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনার ক্লাস আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, ঠিক আছে? এটা হচ্ছে জি আপনাদের ফার্স্ট প্রায়োরিটি বিসিএস যারা আপনারা দিচ্ছেন বা দিবেন। আর সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যে কোনো একটা বই, ওকে, যে কোনো সিরিজের বই। স্যার একটা প্রশ্ন, আর এই যে স্যার মানে যেকোনো তথ্যের বই বিশাল সাগর, এ মাথার মধ্যে আসবে কিভাবে স্যার, উপায় কি? ও, বেশি বেশি পড়া, বেশি বেশি পড়া, ঠিক আছে, কন্টিনিউয়াসলি স্যার আমি পড়া। বাড়িতে আমি থাকি না। বুঝতে পারছি। বিসিএস আপনি যখন 2-3টা রিটেন দিয়ে দিবেন তখন বুঝতে পারবেন যে আপনি মাথার মধ্যে কি নিয়ে ঘুরতেছেন। ও, এটা নিয়ে কোনো টেনশন নাই, এটা নিয়ে কোনো টেনশন, এটা গ্র্যাজুয়ালি হবে, গ্র্যাজুয়ালি সময় দিতে সময়ের সাথে হবে, তাই সাথে না? না, সময়ের সাথে আমি সাথে 5 বছর আমি বিসিএস এর পিছে ইনভেস্ট করছি, আপনি 5 বছর ইনভেস্ট করলে আপনি তো ডেফিনেটলি আমার চেয়ে ভালো হবেন, তাই না? আচ্ছা, যাই হোক, জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? সংস্কৃতি, সংস্কৃতির মূল উপাদান কি? ভাষা, ভাষা। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠনের নাম কি? তৌমুদ্দিন মজলিস। তমুদ্দুন মজলিস সংস্কৃতি, কেমন সংগঠন? সাংস্কৃতিক সংগঠন। কত সালে গঠিত হয়? 2 সেপ্টেম্বর 1947 সালে 2রা সেপ্টেম্বর। প্রতিষ্ঠা করেন কে? আবুল আবুল কাসেম। কাসেম। অধ্যাপক আবুল কাসেম। প্রধান সংগঠনটার নাম কি? সর্বদলীয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রপতি সংগ্রাম পরিষদ। এটা গঠিত হয় কবে? 31 1952 সালের জানুয়ারি 31 জানুয়ারি। আহ্বায়ক কে ছিলেন? কাজী কাজী গোলাম মাহবুব। সভাপতি কে ছিলেন? ভাসানী। মাওলানা আব্দুল আর হামিদ খান। এটার যে প্রধান কর্মসূচিটা কি ছিল, ওই যে আমরা যে হরতাল পালন করি, ওই যে 21শে ফেব্রুয়ারি 144 দ্বারা ভঙ্গ 1952। করে সকাল হ্যাঁ হ্যাঁ 10টায় হ্যাঁ। ওদের 144 দ্বারা ভঙ্গ করে ফেলি না, এটাই ছিল এটার হরতাল পালনের কর্মসূচি, এই সংগঠন থেকে আসছিল। হ্যাঁ, আমরা পরের অংশে যাব, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য লিখবো, এটা পরীক্ষা অনেকবার আসছে। সেটা হচ্ছে 23 ফেব্রুয়ারি 1948 পাকিস্তানের গণপরিষদে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম বাংলাকে পাকিস্তানের অন্যতম দাবি জানান। তাহলে সর্বপ্রথম বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার দাবি জানান কে? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। কোথায়? পাকিস্তানের গণপরিষদে। কবে? 23 ফেব্রুয়ারি 1948 সালে। 1952 সালের পূর্ব পর্যন্ত 11 মার্চ রাষ্ট্রভাষা দিবস পালিত হতো। এখন যেমন 21শে ফেব্রুয়ারি হয় না, ওই সময় হতো 11 মার্চ। কেন? কারণ 11 মার্চে একটা হরতাল হয়, 11 মার্চ 1948 সালে। ওই হরতালে আমাদের অনেক ছাত্রনেতাকে হত্যা করা হয় এবং অনেক গুরুত্বপূর্ণ ছাত্রনেতা গ্রেপ্তার হন, যার ফলশ্রুতিতে 11ই মার্চ আমরা 1952 সালের আগ পর্যন্ত
রাষ্ট্রভাষা দিবস হিসাবে পালন করতাম। এরপরে ভাষা আন্দোলনে সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ, ভাষা আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় এর শহীদ, ভাষা আন্দোলনের শেষ শহীদ, ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছেন রফিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ হচ্ছেন বরকত। এই বরকতের ডাক নামটা একবার পরীক্ষায় আসছিল। বরকতের ডাক নামটা হচ্ছে আবাই। ভাষা আন্দোলনের শেষ শহীদ হচ্ছেন সালাম। যদিও গুলিবিদ্ধ হন 21 ফেব্রুয়ারি, কিন্তু তার মৃত্যু হয় 7 এপ্রিল 1952 সালে। ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছেন ওহিউল্লাহ। একজন শিশু শ্রমিক ছিলেন, বয়স ছিল আনুমানিক 8 থেকে 9 বছর। তথ্যগুলো লিখে রাখেন। লিখেছেন? জি স্যার। জি স্যার। জি তো স্যার। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে 11ই মার্চ 52 সালের আগ পর্যন্ত আমাদের রাষ্ট্রভাষা দিবস পালিত হতো। ভাষা আন্দোলনের প্রথম শহীদকে রফিক। রফিক। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ছিলেন, তার নাম কি? বরকত। বরকত। বরকতের ডাক নাম কি? আবাই। আভাই। আবার শেষ শহীদকে? সালাম। সালাম। আর সর্বকনিষ্ঠ শহীদকে? ওহিউল্লাহ। ওহিউল্লাহ। এরপর অংশে চলে যাই। স্যার 11 মার্চকে কেন আগে হচ্ছে ওই ভাবতাম যে আমি কারণটা রাষ্ট্রভাষা বললাম দিবস? না, ওই দিন আমরা রাষ্ট্রভাষা হরতাল সংসদ হরতাল। পরিষদের আদলে একটা হরতাল পালন করি। ওই হরতালে পাকিস্তানের গুলি বর্ষণ করে পুলিশ। ওই গুলিতে আমাদের কয়েকজন ভাই মারা যায় এবং আমাদের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে, ছাত্র নেতাকে গ্রেপ্তার করা হয়। এই জন্য আমরা 52 সালের আগ পর্যন্ত 11ই মার্চকে রাষ্ট্রভাষা দিবস পালন করতাম। হ্যাঁ, জি স্যার। ওকে। এবার আমরা চলে যাব, কিছু স্বীকৃতি দেখবো আমাদের। স্বীকৃতি এক পাশে লিখবো সময়, এক পাশে লিখবো সংস্থা, আরেক পাশে লিখবো তথ্য। সময়, সংস্থা, তথ্য। এইভাবে একটা ছক তৈরি করে ফেলেন। সময়টা লিখবেন 17 নভেম্বর 1999। সংস্থা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো। সর্বপ্রথম 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে
স্বীকৃতি প্রদান করে। 2000 সালে 188টি দেশে দিবসটি পালিত হয়। এরপরে লিখবেন 5 ডিসেম্বর 2008 জাতিসংঘ লিখে আমাকে জানান এই দুইটা তথ্য যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুললে বুঝতে পারবেন। বিসিএস এই 3-4 বার চলে আসছে, আর অন্যান্য পরীক্ষায় মানে হচ্ছে এই পর্যন্ত বিভিন্ন চাকরির পরীক্ষায় এই যে প্রথম তথ্যটা মিনিমাম 100 বার আসছে, মিনিমাম আরো বেশি হইতে পারে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা লাইন, লিখে নেন। তাহলে তো শিওর 1 নাম্বার। না, শিওর না, ব্যাপারটা হচ্ছে শিওর হওয়া যাবে না কোনো সময়। মানে 99% তো বলা যায়। আহ ও খুবই গুরুত্বপূর্ণ, এতটুকু পর্যন্ত ঠিক আছে। শিওর হইয়া কোনো কিছু পড়া যায় উচিত না, যে এটা আসবে এরকম টেন্ডেন্সি নিয়ে গেলে পরীক্ষার হলে হতাশ হতে হয়। ওভারঅল একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে যাব, যেখান থেকে আসবে সেখান থেকে আমি টাচ করতে পারবো, বিষয়টা হচ্ছে এমন। হ্যাঁ, হুম। স্যার ইউএন মানে কি বোঝাচ্ছেন ইউনাইটেড লাস্টেরটা? নেশনস, জাতিসংঘ। ইউনাইটেড নেশন। ওকে। আর ইউনেস্কো দিয়া কি দেখেন, এডুকেশন, সায়েন্স এন্ড কালচার, অর্থাৎ বিজ্ঞান, শিক্ষা, বিজ্ঞান আর সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থাটাই হচ্ছে কি ইউনেস্কো। কি পারবেন তো না? ইনশাল্লাহ। এবার একটু শহীদ মিনার গুলি একটু দেখি, কয়েকটা শহীদ মিনার 2-3টা দেখি, হ্যাঁ, যেগুলি থেকে প্রশ্ন হয়। শহীদ মিনার, তো এক পাশে লিখবো শহীদ মিনারের ধরন, এক পাশে লিখবো উদ্বোধন, আরেক পাশে লিখবো তথ্য। তো ধরনটা হচ্ছে প্রথম শহীদ মিনার, এই অংশে লিখবো প্রথম শহীদ মিনার। উদ্বোধন 21 ফেব্রুয়ারি 1952। তথ্যের অংশে লিখবো রাজশাহী কলেজ প্রাঙ্গণে এটার অবস্থান ছিল, এই শহীদ মিনারটার। 2 নম্বরে লিখবো কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার, এটা উদ্বোধন করা হয় 21 ফেব্রুয়ারি 1963 সালে। এইটা অবস্থানটা হচ্ছে সচিবালয় এলাকায়। এটার স্থপতি হামিদুর রহমান, স্থপতি হামিদুর রহমান, এবং এটার উদ্বোধক মানে উদ্বোধন করেন বরকতের মা শহীদ
বরকতের মা হাসিনা বিবি। 3 নাম্বার, বিদেশের মাটিতে। প্রথম শহীদ মিনার, এটা উদ্বোধন হয় 21 ফেব্রুয়ারি 1997 সালে। এর অবস্থান ব্রিটেনের ওল্ড হ্যাম শহরে। ওল্ড হ্যাম, ব্রিটেন। সুন্দর করে তথ্যগুলো লিখে রাখেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রথম শহীদ মিনারটা রাজশাহী কলেজ প্রাঙ্গণে উদ্বোধন করা হয় 21 ফেব্রুয়ারি 1952 সালে। এরপরে কেন্দ্রীয় শহীদ মিনারটা উদ্বোধন করা হয় 1963 সালের 21 ফেব্রুয়ারি। এর স্থপতি হামিদুর রহমান উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বিবি। আর বিদেশের মাটিতে প্রথম শহীদ মিনারটা উদ্বোধন করা হয় 1997 সালে, এবং এটার অবস্থান হচ্ছে ব্রিটেনের ওল্ড হ্যাম শহরে। প্রবাসীদের অর্থায়নে এই শহীদ মিনারটা নির্মাণ করা হয়েছিল। লিখছেন তো সবাই? জি জি স্যার। স্যার। জি পরের স্যার। অংশে যাব। পরের অংশটা হচ্ছে আমাদের কিছু সাহিত্যকর্ম, ভাষা আন্দোলন ভিত্তিক। সাহিত্যকর্ম, প্রথম গান, প্রথম কবিতা, প্রথম নাটক, প্রথম মুখপাত্র, প্রথম উপন্যাস, প্রথম চলচ্চিত্র, শ্রেষ্ঠ গান। প্রথম গানটা হচ্ছে ভুলবো না ভুলবো না, 21 ফেব্রুয়ারি ভুলবো না। এটার গীতিকার সুরকার হচ্ছেন গাজীউল হক। প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবি মাহবুবুল আলম চৌধুরী। প্রথম নাটক কবর, মুনির চৌধুরী। প্রথম মুখপাত্র, সাপ্তাহিক সৈনিক, শাহেদ আলীর। প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, জহির রায়হান। প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া, জহির রায়হান। শ্রেষ্ঠ গান আমার ভাইয়ের রক্তে রাঙানো। এই গানটার যে
গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী, তবে প্রথম সুরকার হচ্ছেন আব্দুল লতিফ। বর্তমান সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। আর এটার গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। তিনি হচ্ছেন এই গানটির গীতিকার, লিরিক্স লিখছে। তার জি, আজকে ক্লাস কি স্যার এই পর্যন্ত শেষ? আরেকটু হবে, ওই যে যুক্ত ফ্রন্টটা শেষ করে দিব। আর 5-7 মিনিট লাগবে। ওকে স্যার। আমার ক্লাসগুলি না একটু সাইজ একটু বড় হয়, হ্যাঁ, সেই জন্য একটু কষ্ট করে একটু ম্যানেজ করে নিয়েন, হ্যাঁ। লেখা শেষ। শেষ তো। প্রথম গানটা হচ্ছে ভুলবো না গাজীউল হকের। প্রথম কবিতাটা হচ্ছে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবি মাহবুবুল আলম চৌধুরী। প্রথম নাটক হচ্ছে কবর, মুনির চৌধুরী। প্রথম মুখপাত্র মানে সন্দেশ প্রদান করত, মানে বার্তা প্রদান করত, সাপ্তাহিক সৈনিক, এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল। এটা সম্পাদক ছিলেন শাহেদ আলী। প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, জহির রায়হানের। প্রথম চলচ্চিত্র জীবন থেকে না, পরিচালক জহির রায়হান। এবং শ্রেষ্ঠ গানটা হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এর গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। যুক্ত ফ্রন্ট। মোট 4টি দল নিয়ে এই যুক্ত ফ্রন্ট গঠন করা হলো। মোট দল ছিল 4টি: আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং বামপন্থী গণতন্ত্রী দল। এই দলটা গঠন মানে যুক্ত ফ্রন্ট নামে এই 4টা দল নিয়ে এই দলটা গঠন করা হলো 4 ডিসেম্বর 1953 সালে। এই দলটা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে 3রা এপ্রিল 1954 সালে। আর সরকারের পতন করে দেয় পাকিস্তান গভর্নর মালিক গুলাম মোহাম্মদ 30 মে 1954 সালে। এই যুক্ত ফ্রন্টের দফা ছিল 21টি। মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। আর বঙ্গবন্ধু কৃষি, বন, সমবায়, পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন যুক্ত ফ্রন্টের। যুক্ত ফ্রন্টের মানে হচ্ছে ওই সময় এই প্রাদেশিক নির্বাচনের মোট আসন ছিল 309টি। এর মোট আসনগুলির মধ্যে 309টি আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট পায় 236টি আসন। যুক্ত ফ্রন্টের 1 নং যে দফাটা, সেই দফাটা হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। লিখে নেন।
স্যার যুক্ত ফ্রন্টের চারটা দল কি কি ছিল? একটা আওয়ামী, মুসলিম লীগ আর বাকি আওয়ামী তিনটা? মুসলিম লীগ, 2 নাম্বার হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, 3 নাম্বার হচ্ছে নেজামে ইসলাম, 4 নাম্বার বামপন্থী গণতন্ত্রী দল। স্যার তা আবার বলা যাবে? হ্যাঁ অবশ্যই। 1 নাম্বার দলটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, 2 নাম্বার জি দলটা স্যার। হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, কৃষক শ্রমিক পার্টি, জি তিন স্যার। নাম্বার দলটা হচ্ছে নেজামে ইসলাম, নেজামে ইসলাম, 4 নাম্বার দলটা হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল, বামপন্থী গণতন্ত্রী দল। আমরা দেখতে পাচ্ছি যুক্তফ্রন্টের মোট দল 4টি, দল গঠন 4 ডিসেম্বর 53, সরকার গঠন 3 এপ্রিল 54, সরকার পতন 30 মে 54, দফা ছিল 21টি, মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু কৃষি বন সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন। যুক্তফ্রন্ট নির্বাচনে মোট আসন ছিল 309টি, এর মধ্যে যুক্তফ্রন্ট পায় 236টি। 1 নাম্বার দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষায় পরিণত করা। এবার আমাকে বলেন আজকে যা যা পড়ছেন মোটামুটি পারবেন না? ইনশাল্লাহ স্যার। ওকে। জি স্যার স্যার এই কিছু যে স্যার ভুলে নেই। এখানে যে বললাম বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা, স্যার যুক্ত ফ্রন্টটা স্যার পাকিস্তানে ছিল, মানে পূর্ব যুক্তফ্রন্ট ছিল পাকিস্তান পূর্ব না? পাকিস্তানে, আচ্ছা পূর্ব আচ্ছা জি পাকিস্তানের স্যার। রাজনৈতিক দল, বুঝতে পারছেন? সেই জন্যে জি স্যার। তো আজকের মতো বিদায়। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।